আজকের আয়োজনটা একটু ব্যতিক্রম। আমরা রাজনীতি, অর্থনীতি, সামাজিক যে প্রেক্ষাপটগুলো তার মাঝে আজকে একটু শেয়ার বাজার নিয়ে কথা বলি। অশান্ত শেয়ার বাজার লাগামহীন ঘোড়ার মতো ছুটছে। সেই শেয়ার বাজারকে থামানোর কে আছে? আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস যখন 5 আগস্টের পর 8 আগস্ট তিনি যখন ক্ষমতার ভার গ্রহণ করলেন, আমরা তার পর একটু আশ্বস্ত হই, একটু বিশ্বাসের একটা হাত আমাদের গায়ের উপর এসে পড়ে যে এবার একটু শান্ত হবে বা এইবার একটু অশান্ত শেয়ার বাজারটাকে থামানোর মতো কেউ একজন এসেছে। তো তারই প্রেক্ষাপটে আমরা আজকে একটু কথা বলি যে এই অশান্ত শেয়ার বাজারটা কার হাত ধরে থামবে বা কে এই অশান্ত বাজারটাকে শান্ত করবে। যদি আমি প্রথমেই একটু যাই যে কি হয়েছে শেয়ার বাজারের, আমাদের শেয়ার বাজারের সমস্যাটা কি। দেখেন, বাংলাদেশ স্টক এক্সচেঞ্জ বা আমরা যেটাকে বলে থাকি যে বিএসইসি, এটি আগে তো পাকিস্তান সরকারের আমলে যখন ছিল 1956 সাল বা যখন এটা প্রতিষ্ঠা হয়, তার পরে এটি যখন কার্যক্রম শুরু করে, আমরা পরবর্তীতে দেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশ নাম গ্রহণ করে এবং তার পরেই এখন পর্যন্ত, অর্থাৎ দেশ স্বাধীনের পর থেকে এখন পর্যন্ত শেয়ার বাজারের যে অস্থিতিশীল পরিস্থিতি বা শেয়ার বাজার কেন্দ্রিক যে মার্কেটটা গড়ে উঠেছে, এই বাজারটির দিকে কিন্তু কোনো সরকারই কিন্তু নজর দেয় নাই। আমরা বিগত সময় দেখেছি যে শেখ হাসিনা সরকার যখন ছিল তখন তারাও নজর দেয় নাই, এর আগের সরকার যারা ছিল তারাও কিন্তু এই বাজারটাকে অতটা গুরুত্ব দেয় নাই। আমরা অনেকটাকে এটাকে বলে থাকি যে আমাদের পরিবারের ভিতর যেমন যে ছেলেটা পড়াশোনা কম পারে কিন্তু তাকে যেরকম আমরা গুরুত্ব দিই না, কিন্তু ওই ছেলেটার ভিতরেও কিন্তু কিছু প্রতিভা রয়েছে। আপনার যে সন্তানটি কালো, যে সন্তানটি দেখতে ভালো না, যে সন্তানটি সুশ্রী না, সেই সন্তানটি দিয়েও কিন্তু ভালো কিছু করা যায়, এটা আমরা বিশ্বাস করতে চাই না। যেমনটা আমাদের কাছে আমাদের শেয়ার বাজার আমাদের কাছে সব সময় এমন একটা জিনিস যে আপনার 10টি সন্তানের ভিতর 10 নম্বর সন্তানটি হচ্ছে শেয়ার বাজার, এটিতে আমরা কখনোই নজর দিই না। তো আমাদের এটার প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে আমরা এটাকে আমাদের নিজেদের বলে ভাবতে পারিনি যে এই শেয়ার বাজারটা আমাদের। এই শেয়ার বাজারের যে ক্ষমতা, এই শেয়ার বাজার দিয়ে কিন্তু একটা দেশ রাতারাতি পরিবর্তন করা যায়, যেটা আমরা ইউরোপ, আমেরিকাতে আমরা দেখেছি যে শেয়ার বাজারের যে লভ্যাংশের শেয়ার সরকারের পক্ষ থেকে যে ধরনের নিয়ন্ত্রণ করা হয়, তার মাধ্যমে কিন্তু রাতারাতি পরিবর্তন হয়। এখানে কিন্তু সরকারের পকেটে টাকা ঢুকে না। শেয়ার বাজার যখন চাঙ্গা হয় তখন বিনিয়োগকারী যারা রয়েছেন তাদের পকেটের অবস্থা ভালো থাকে। তো বিনিয়োগকারীদের পকেটের অবস্থা যখন ভালো থাকে তখন কিন্তু এটা দেশের সার্বিক অবস্থার উপর প্রভাব পড়ে। তো প্রথম সমস্যা হচ্ছে আমরা এটাকে কোনো রকম ভাবেই নিজেদের বলে নিতে পারছি না। তো সেই জায়গা থেকে আমরা ভাবছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস যিনি এখন দায়িত্বভারে আছেন, যার মেয়াদ প্রায় 3 মাস প্লাস, তো সেই জায়গা থেকে আমরা আজকে আলোচনা করার জন্য বসছি যে শেয়ার বাজারের সমস্যাটা কোথায় বা এই অশান্ত বাজারটাকে কে শান্ত করবে। আমরা প্রথম প্রশ্নটা আমরা গেলাম। দ্বিতীয় প্রশ্নে যদি আসি যে বিগত সরকারের সময় আসলে কি হয়েছিল। আপনারা দেখেছেন যে বিগত সরকারের যে 15 থেকে 16 বছর যে সময় অতিবাহিত, তার ভিতর আপনাদের মনে আছে কিনা জানি না, আমার যতটুকু মনে পড়ে 2010 সালের যে শেয়ার বাজারের যে কেলেঙ্কারি, যে শেয়ার বাজার নিয়ে যে একটা অস্থিতিশীল অবস্থা, সেই কথাটি আপনাদের মনে আছে কিনা জানি না, কিন্তু আমি সেই কথাটিকে মনে করিয়ে দিতে চাই এই কারণে, কারণ সেই প্রাসঙ্গিক বিষয়গুলো কিন্তু এখনো কিন্তু শেয়ার বাজারে বিদ্যমান। আমরা তখন দেখেছি কি যে আজকে শেয়ার বাজারের আহ যে ধরনের শেয়ারের প্রাইসের যে ঊর্ধ্বগতি, অর্থাৎ রাতারাতি শেয়ারের প্রাইস বেড়ে যাচ্ছে। পরবর্তীতে আমরা যেটা দেখতে পাই যে সকাল হলেই শুনি যে শেয়ারের যে দামের পতন বা শেয়ারের মূল্যের যে পতন, সেটি আমরা সকাল হলেই শুনি। এটার কারণ কি? আমাদের শেয়ার বাজারে যে বিনিয়োগকারীরা রয়েছেন তারা কিন্তু অতটা শিক্ষিত না। আমার কথায় কেউ মনে কষ্ট নেবেন না বা কেউ আমার কথায় খারাপ লাগার কিছু নেই। টোটাল কথা হচ্ছে আমাদের শেয়ার বাজার সংক্রান্ত যে জ্ঞানটি, এই জ্ঞানটি আমাদের বেশিরভাগ বিনিয়োগকারীদেরই নেই। তো এই জ্ঞানের জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে শেয়ার বাজারের যে বিষয়গুলো, এগুলো নিয়ে একটু পড়াশোনা করতে পারি বা যারা শেয়ার বাজার সম্পর্কে জানে তাদের থেকে একটু জেনে নিতে পারি যে ভালো কোম্পানির কোনটা, খারাপ কোম্পানি কোনটা, বা ভালো কোম্পানিগুলো চেনার উপায় কি, বা খারাপ যে কোম্পানিগুলো সেগুলো চেনার উপায় কি। তো এই বিষয়গুলো না জানার কারণে আমাদের দুর্বল যেই শেয়ারগুলো বা দুর্বল যে কোম্পানিগুলো, সেগুলো রাতারাতি তারা বিনিয়োগকারীদের কাছে অধিক মুনাফার লোভ দেখিয়ে বা অধিক একটা বিশ্বস্ততার জায়গা তৈরি করে তারা মানুষের ভিতরে ঢুকে পরবর্তীতে তারা একটা মূল্যের একটা স্ফীতি ঘটায় বা ঊর্ধ্বগতি ঘটায়, তারপর রাতারাতি তারা দরপতন ঘটায় এবং কি সর্বশেষ আমরা যেটা দেখতে পাই সবসময় যে
মতিঝিল যেখানে বিএসসি বা ডিএসসি অবস্থান করে, সেখানে আমরা পরের দিন মিছিল মিটিং দেখতে পাই, এবং কি হয়তো কয়েকজন আত্মহত্যার পথও বেছে নেয়। তো এইগুলো ছিল বিগত সরকারের আমলের চিত্র, যেটি সবসময় একই ছিল, এবং একটা পর্যায়ে মানুষ শেয়ার বাজার থেকে তাদের যে বিশ্বস্ততার জায়গা সবকিছু হারিয়ে ফেলে। তো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেওয়ার পর যেটি বলেছেন যে ব্যাংক খাত এবং আর্থিক খাত, যার ভিতর শেয়ার বাজারও পড়ে, ব্যাপক আকারে সংস্কার করা হবে, এবং আমরা এটাতে আশ্বস্ত হয়েছিলাম যে এই সরকার খুব করে চাচ্ছে যে শেয়ার বাজারের যে দরবেশ যারা রয়েছেন, শেয়ার বাজারের যে কালো বিড়াল যারা রয়েছেন, তাদেরকে মুহূর্তের ভিতর ঘাপটি মেরে থাকা সেই কালো বিড়ালদেরকে মুহূর্তের ভিতর ধরবে, এটা আমরা খুব আশা করেছিলাম। তারই ফলশ্রুতিতে আমরা যেটা দেখতে পাই যে বেশ কিছুদিন আগে বিএসইসির যিনি চেয়ারম্যান, তিনি পরিবর্তন হয়েছেন। আগের যারা ছিলেন তারা পরিবর্তন হয়ে নতুন একজন চেয়ারম্যান, যার নামটি হচ্ছেন রাশেদ মাকসুদ, যাকে অনেকেই চিনে থাকেন, খুবই পরিচিত মুখ, আমাদের যারা গণমাধ্যম কর্মী রয়েছে তাদের কাছে খুবই পরিচিত একটা মুখ, এবং আমরা খুব আশাবাদী তার হাত ধরেই কিছু পরিবর্তন আসবে। সেই আশাবাদটা কখন হলাম, যখন আমরা দেখতে পাই যে তিনি ক্ষমতা দায়িত্বভার গ্রহণ করলেন, তখন তিনিও কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের সুরে সুর মিলিয়ে কিছু পরিবর্তনের কথা বলেছেন, যেখানে তিনি উল্লেখ করেছেন যে বিগত 15 থেকে 16 বছরে যে ধরনের অনিয়মগুলো হয়েছে, সেই অনিয়মগুলো প্রথমত আমরা ফাইন্ড আউট করব যে কি কি অনিয়ম হয়েছে। এই ফাইন্ড আউট করার পরেই প্রথমত হচ্ছে আমরা ফাইন্ড আউট করব যে কি অনিয়ম হয়েছে বা কারা এর জন্য দায়ী। এটার পরবর্তীতে যে কারা এখানে হস্তক্ষেপ করছে বা কারা এখানে মেইন বিষয়টাতে কারা সবচেয়ে বেশি দায়ী, তো এই সবকিছু মিলে তিনি কিছু প্রশ্ন রেখেছেন, এবং কি যেগুলো গণমাধ্যমে বেশ ফলাও করে আলোচনায় এসেছে। এবং পরবর্তীতে আমরা যেটা দেখতে পাই, হয়তো এখন আমাদের অনেকগুলো ইন্টারনাল বিষয় সম্পর্কে অনেক গণমাধ্যম কর্মীরা হয়তো অনেক কিছু জানেন না, বা ওইখানকার বিষয়গুলো নিয়ে কিন্তু এতটা কিন্তু কনসার্ন না। বিশেষ করে আপনারা বিগত সময় দেখেছেন যে এত পরিমাণ দরপতন, এত পরিমাণ বিনিয়োগকারীরা হেনস্থার শিকার হচ্ছে, কিন্তু কোনো ধরনের যে ওই নৈরাজ্যের যে একটা প্রতিশ্রুতি বা এই নৈরাজ্যের একটা যে সীমা, সেটি কিন্তু আমরা দেখতে পাইনি। তো সর্বশেষ দুঃখিত, আমি যে নামটি বলেছিলাম রাশেদ মাকসুদের যে বিষয়টি আমি উল্লেখ করেছিলাম, তার সম্পর্কে আপনারা সবাই জানেন। এখন বিষয়টা কি আসলে, আমি প্রথমে বলছি যে রাশেদ মাকসুদকে যখন তিনি আসছেন, আমরা খুবই খুশি হয়েছিলাম। হঠাৎ করে তার উপর মানুষ কেন বিরক্ত হলো, বা রাশেদ মাকসুদের উপর বিরক্তের কারণটা কি? আমি যেমন তাকে ভালো বলেছি, বা তার বিরক্তের কারণগুলো কিন্তু আমি তুলে ধরতে চাই। দেখেন, আপনারা সংস্কার করতে আসছেন শেয়ার বাজারের যে নিয়ম নীতি, বা বিগত 15 থেকে 16 বছরে বিএসইসি ডিএসসি তে যে দরবেশ বাবারা ভিতরে অবস্থান করছেন, তারা কিন্তু আপনার নিজেরই লোক। এই নিজেদের লোককে পরিবর্তন আগে করতে হবে। আপনি তাদের পরিবর্তন না করে কিন্তু আপনি কোনো সংস্কারে যেতে পারেন না। আগে ভিতরকার সব সাফ করতে হবে। আমরা যেটা দেখেছি যে বিভিন্ন কমিশন, যেমন দুদকে সাংবিধানিক বিভিন্ন কমিশন গঠন করা হয়েছে, বা বিভিন্ন ধরনের কমিশনের মাধ্যমে কিন্তু এক ধরনের সংস্কার আসছে। সেখানে আমরা যেটা দেখতে পাই যে বাহিরের থেকে লোক এনেই কিন্তু এই সংস্কারগুলো করা হচ্ছে। এখানে বিএসইসি তে যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছে, তাদেরকে দিয়ে যদি তাদের অডিট করাই, সেটা কিন্তু হয় না, বা সেটা কখনোই ভালো একটা ফল এনে দিতে পারে না। তো সেক্ষেত্রে রাশেদ মাকসুদ যিনি নতুন দায়িত্ব গ্রহণ করেছেন, তার উপর এই ক্ষেত্রে বিনিয়োগকারীদের, যারা নতুন বিনিয়োগকারী, পুরাতন বিনিয়োগকারী, তাদের একটা বিরক্তির জায়গা কিন্তু রয়েছে। এর ভিতর আমরা যেটা সর্বশেষ দেখতে পাই, আমরা সর্বশেষ গতকালকে একটা রিপোর্ট দেখেছি এই দৈনিক সময়তে। তো সেখানে আমরা যেটা দেখতে পাই যে বিনিয়োগকারীদের পক্ষ থেকে বিএসইসি তে তারা একটা চিঠি দিয়েছে, যেখানে তারা প্রায় 130টারও অধিক কোম্পানি এবং কিছু অসাধু কর্মকর্তার সরাসরি নাম উল্লেখ করে সেই চিঠিতে তারা বিএসইসি কে দিয়েছে, এবং এই ব্যাপারটি নিয়ে বিএসইসি যাতে নজর দেয়, এবং কি যাতে সামনের যে দিনগুলো শেয়ার বাজারের, সেই দিনগুলো যাতে একটা খুব সুন্দর একটা জায়গা তৈরি হয়, সেই জায়গাটি তৈরি করার জন্য কিন্তু তারা বিশেষভাবে অনুরোধ করেছেন। আমরা জানি না যে এর ফলাফলটা কি হবে, বা এর ফলাফল কতটুকু সুন্দর হবে, সেটাও কিন্তু একটা দেখার বিষয়। তো এর ভিতরে আমরা যেটা প্রথম থেকে বলে আসছি যে বিএসইসি সংস্কার করবে, বা বিএসইসি এই যে অভিযোগগুলো উঠছে, এই অভিযোগগুলোর ব্যাপারে নীরব কেন?
বা এই অভিযোগগুলোর ব্যাপারে নীরব থাকার কারণ কি? আমরা আগেও দেখেছি যে আগেও নীরব ছিল, আমরা কিন্তু এমনটি চাইনি যে এখন যারা দায়িত্বভার গ্রহণ করেছেন তারা নীরব থাকবে বা তাদের নীরব যে ভূমিকাটা এটা থাকবে। আপনি নীরব কেন থাকবেন? যেহেতু একটা বিপ্লবী সরকার গঠিত হয়েছে, যেখানে নিয়ম নীতির কোনো তোয়াক্কার ভিতরে যাওয়াই উচিত না, যে সংবিধান কি বলে বা রাষ্ট্র সংস্কার কি বলে বা অমুক কি বলে তমুক কি বলে, এর ভিতর যেটি হচ্ছে আমাদের বিনিয়োগকারীদের জন্য 100 ভাগ দরকার সেটি আপনারা করবেন। এক্ষেত্রে বিএসসিসির যারা কর্মকর্তা রয়েছেন, বিশেষ করে অসাধু কর্মকর্তা রয়েছেন, তারা হয়তো মনে করছেন যে এখন যিনি দায়িত্বভার গ্রহণ করেছেন তারা যে ধরনের সংস্কারের পথে এগুচ্ছেন, হয়তো শাস্তিটা আগের মতো হবে। আমরা আগের যে বিষয়গুলো দেখেছি যে আগের যারা দায়িত্বপ্রাপ্ত ছিলেন বা যারা বিএসসিসির কর্মকর্তারা, অধিকাংশ কর্মকর্তাই কিন্তু পতিত স্বৈরাচারের যারা ছিলেন তারা কিন্তু এখনো কিন্তু ফাংশন করছেন। তো তারা যেটা মনে করছেন হয়তো সর্বোচ্চ তাদেরকে নামিয়ে দেওয়া হতে পারে, সর্বোচ্চ তাদেরকে 2-3 দিন দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হতে পারে, সর্বোচ্চ হয়তো 1-2 দিনের জেল হতে পারে, তারা হয়তো এর বেশি কিছু ভাবছেন না। কিন্তু এটার যে একটা দীর্ঘমেয়াদী ফলাফল বা কি হতে পারে এই সংস্কারের পরে, বা সংস্কারের পরে যদি অভিযোগ প্রমাণিত হয় তখন কি হবে, এই যে একটা বিষয়, এই বিষয়টি তারা হয়তো ভাবছেন না। তারা হয়তো ভাবছেন না যে এটা ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে শুরু করে যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তারা হয়তো কি সিদ্ধান্ত নিতে পারেন। এই ভাবনাটির কারণেই কিন্তু তারা তাদের দায়িত্বে শিথিলতা দেখা দিচ্ছে এবং কি তারা তাদের দায়িত্বে অবহেলা করছেন, এবং বিনিয়োগকারীরা যে ধরনের অভিযোগ দিচ্ছেন সেই অভিযোগগুলো কোনোভাবেই আমলে নিচ্ছেন না। দুর্বল কোম্পানিগুলোকে শেয়ার বাজারে ইনক্লুড করে রাতারাতি তাদের শেয়ারের দাম বাড়িয়ে দিয়ে মানুষকে দিয়ে কিনিয়ে তারপর শেয়ারের দামটা কমিয়ে দিয়ে রাতারাতি মানুষকে ফকির করে দিচ্ছে। তো এই যে একটা পরিস্থিতি, এই পরিস্থিতি নিয়ে আমরা কেন কথা বলছি? কারণ গণমাধ্যম সমাজের দর্পণ। গণমাধ্যমের চোখে কিন্তু মানুষ তার যে সুবিধা অসুবিধা এই জিনিসগুলো দেখে। এখন বিনিয়োগকারীদের আমি যেটা বলবো যে আপনারা প্রথমত কারো কথায় প্ররোচিত না হয়ে লোভের বশবর্তী কোথাও পা না দিয়ে আপনারা আগে শেয়ার বাজারটা অবজার্ভ করেন, শেয়ার বাজারটা কিছুদিন ঘুরেন, তারপর আপনারা বিনিয়োগ করেন যে কোনটা ভালো কোম্পানি কোনটা খারাপ কোম্পানি। এর ভিতর আমরা যেটা দেখতে পাই যে ব্রোকারেজ হাউসগুলো ব্যাপকভাবে প্রভাব রাখছে যে এই শেয়ারের দাম বৃদ্ধির ক্ষেত্রে। ব্রোকারেজ হাউসগুলোর ভিতরে যে অসাধু কর্মকর্তারা রয়েছেন তারা শেয়ারের দাম বৃদ্ধিতে প্রভাব রাখছেন, যেটি আমি একটু আগেও বলেছি যে তারা দুর্বল শেয়ারগুলোকে রাতারাতি দাম বাড়িয়ে দিয়ে তারপর কিছু সাধারণ মানুষকে দিয়ে সেই জিনিসগুলো কেনাচ্ছেন। তো সর্বশেষ আমি একটু আগেও কিন্তু উল্লেখ করেছি যে যেখানে একটা পত্রিকার নাম উল্লেখ করেছি, যেখানে দৈনিক সময়ের একটা টাইটেল হয়েছে যে দুদক আতঙ্কে শতাধিক শেয়ার বাজার লুটেরা। এই পত্রিকার যদি আমি রিপোর্টটি একটু যদি পড়ি, রিপোর্টটি করেছেন মুস্তাকিম নিবিড়। তার রিপোর্টটি একটু পড়ছি এই কারণে, কারণ রেফারেন্স ছাড়া কথা বলাটা অনেক ক্ষেত্রে অযৌক্তিক। এখানে তিনি উল্লেখ করেছেন, যিনি রিপোর্টটি করেছেন, যে প্রায় 40 লাখ বিনিয়োগকারীকে সর্বশান্ত করে এখনো আইসি জীবন কাটাচ্ছেন শেয়ার বাজারের দরবেশ ও তার অনুসারীরা। এখানে সম্প্রতি পুঁজিবাজার লুটেরাদের অর্থ আত্মসাতের তদন্ত চেয়ে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানকে চিঠি দেওয়া হয়েছে বৃহস্পতিবার অর্থাৎ 21 নভেম্বর। গত 21 নভেম্বরের বিনিয়োগকারীদের পক্ষে হেলাল উদ্দিন আকন স্বাক্ষরিত এই সংক্রান্ত একটি চিঠি দুদকে পাঠানো হয়। এই রিপোর্টটিতে অনেকগুলো নাম ইনক্লুড করেছেন, আমি রিপোর্টটি আপনাদের কমেন্ট বক্সে দিয়ে দিব। যারা এটি বিষয়ে বিস্তারিত জানতে চান তাদেরকে এটি জানাবো বা তারা এটি দেখতে পারেন। তো এই যে একটা রিপোর্ট, এই ধরনের রিপোর্ট গুলো আসলে বিনিয়োগকারীদের পক্ষে, যে ধরনের বিনিয়োগকারীরা অশান্ত শেয়ার বাজারটিতে কিভাবে শান্ত হচ্ছে, গণমাধ্যম কর্মীদের দ্বারস্থ হচ্ছেন, যে আসলে তারা সর্বশেষ যে দর্পণটি সেখানে তারা তাদের চোখটি রাখতে চাচ্ছেন। এরপর আমি যদি দৈনিক নওরোজের একটি রিপোর্টে হাত দিই, যেখানে তারা টাইটেল করেছে বা লিড করেছে যে শেয়ার কেলেঙ্কারিতে জড়িত মার্চেন্ট ব্যাংক ব্রোকারেজ হাউসের শতাধিক কর্মকর্তা। তিনি দুইটি পয়েন্ট কিন্তু উল্লেখ করেছেন যে 40 লক্ষ বিনিয়োগকারীর অর্থ হাতিয়ে নিয়ে ওরা আছে আরাম আয়েশে। কারা আছে? আমরা একটু আগে উল্লেখ করেছি যে কারা আরাম আয়েশে আছে। অস্তিত্বহীন কোম্পানিতে বিনিয়োগ 2 কোটি মানুষ ক্ষতিগ্রস্ত। অর্থাৎ এটি কিন্তু আমি একটু আগেও বলেছি যে অস্তিত্বহীন কোম্পানি, যে কোম্পানিগুলোর কোনো নাম নেই নিশানা নেই, সেই কোম্পানিগুলোকে অডিটের মাধ্যমে, ফলস অডিটের মাধ্যমে সেই কোম্পানিগুলোকে বাজারে আনছেন এবং ভালো ভালো নাম দিয়ে সেগুলো ছড়িয়ে দিয়ে মানুষের ভিতর এক ধরনের বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। তো কালো টাকার যে বিষয়টি সেটি কিন্তু আপনারা জানেন যে সরকারি যে কর্মকর্তারা রয়েছেন কোটি কোটি টাকা দুর্নীতি করেছেন, সেই কালো টাকা শেয়ার বাজারে তারা ছাড়ছেন এবং কি শেয়ার বাজারে ছেড়ে তাদের কালো টাকাটা সাদা করছেন। এটাও কিন্তু শেয়ার বাজারের যে অস্থিতিশীল পরিস্থিতি তার অন্যতম কারণ। ধরেন আপনার 40 লক্ষ টাকা আর একজন
যে কোম্পানিটি রাতারাতি তৈরি হয়েছে তার 40 লক্ষ টাকা, টাকার ভ্যালুটা কিন্তু দুইটা ভিন্ন রকম। আপনার যে 40 লক্ষ টাকা, আপনি একজন সত্যিকার বিনিয়োগকারী, আপনি দেখেছেন যে আপনি সারা বছর পরিশ্রম করে সারা দিন রাত খেটে আপনি 40 লক্ষ টাকা আয় করে সেটা শেয়ার বাজারে আপনি খাটাচ্ছেন। আরেকজন ফলস ভাবে দুর্নীতির টাকা বা কালো টাকা সাদা করার জন্য অন্যজন থেকে 40 লক্ষ টাকা এনে বিনিয়োগ করছেন শেয়ার বাজারটাকে অস্থিতিশীল করার জন্য। দুইজনের 40 লক্ষ টাকা কিন্তু ব্যাপক পার্থক্য। তো এই ক্ষেত্রে যে সমতাটা আনা প্রয়োজন, সেটি আমি আশা করছি যারা দায়িত্বে আছেন তারা এই বিষয়টি দেখবেন। এই বিষয়টি নিয়ে আর কথা বলবো না, আমরা সামনে আরো প্রতিবেদন অপেক্ষা করছে। হয়তো আমি কয়েকজন গণমাধ্যম কর্মীদের সাথেও কথা বলেছি যে তারা এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই এই বিষয়টা তারা তদন্ত করার প্রক্রিয়াধীন রয়েছে, এবং তাদের যে তদন্তের প্রক্রিয়াটি, এই প্রক্রিয়াটি যাতে সফল হয় আমরা সেই বিষয়টি কিন্তু আমরা তুলে ধরবো। যে বিষয়টি বিনিয়োগকারীরা ইতিমধ্যে দুদকে জমা দিয়েছে এবং দুদকে চিঠি দিয়েছে তারা, যে প্রায় সেখানে 130টির মতো কোম্পানির নাম উল্লেখ করেছে, যেটি একটা সাহসের কাজ আমি বলবো যিনি এই নামগুলো জমা দিয়েছেন। কারণ 130টি কোম্পানির ভিতর কিন্তু অনেক প্রভাবশালী কোম্পানিও রয়েছেন যারা বিগত সময়ে তারা ব্যাপক অনিয়ম করেছেন। তো আমরা সর্বশেষ একটা কথাই বলবো যে দুদকের যে অ্যাকশনটা সেটা আমরা কখন দেখব, বা দুদক কি আদৌ অ্যাকশন নিবে কিনা, সেটাও কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। যে দুদকের অ্যাকশনের যে ব্যাপারটা, যে দুদকে যে তারা যে চিঠিটা জমা দিয়েছে, প্রায় 130টির অধিক কোম্পানির নাম উল্লেখ করেছে, এবং কি সেখানে আমি স্পেসিফিক নাম উল্লেখ করতেও দেখেছি, সেখানে দেশের বৃহৎ বৃহৎ অনেকগুলো কোম্পানির নাম কিন্তু সেখানে ছিল। সেই দুদকের যে ব্যাপারটি, সেই ব্যাপারটিতে আমরা যদি বলি যে তারা অ্যাকশনের যে ব্যাপারটা সেটা কখন যাবে, বা তাদের এই তদন্তের যে বিষয়টা সেটার ভিতর কি দুদকের কোনো কর্মকর্তা বা দুদকের যারা রয়েছেন, দুদক সংশ্লিষ্টতা, এটার কতটুকু নিরপেক্ষতা হয় বা কতটুকু নিরপেক্ষ হয়, সেটাও কিন্তু একটা দেখার বিষয়। কারণ বড় বড় যে শেয়ার বাজারের যে কোম্পানিগুলো রয়েছে তারা কিন্তু বসে থাকবে না। তারা এই প্রতিবেদনটি যেহেতু বিনিয়োগকারীরা দুদকে জমা দিয়েছে, তাদের পক্ষ থেকেও কিন্তু এক ধরনের তৎপরতা দেখা যাচ্ছে, এবং কি তারা ইতিমধ্যে সেগুলো হয়তো বাহিরে প্রকাশ না পেলেও গণমাধ্যম কর্মীরা কিছু কিছু সেগুলো টের পাচ্ছে, যে বড় বড় কোম্পানিগুলো যারা এতদিন মানুষকে ভুলভাল বাজিয়ে তাদের যে শেয়ার কিনিয়েছেন, তো সেই বিষয়গুলো কিন্তু ইতিমধ্যেই প্রসঙ্গে এসেছে। আমরা যদি নতুন একটা বিষয় দেখি যে বড় বড় কোম্পানিতে বা কর্মকর্তাদের বিনিয়োগের উৎস সম্পর্কে জানতে চাইবে আসলে কারা, বা বড় বড় যে কোম্পানিতে কর্মকর্তাদের বিনিয়োগের উৎস সম্পর্কে জানতে চাইবে কে, উৎস জানলে লাগাম ধরা যাবে কিনা। এই যে বড় বড় কোম্পানিগুলো বা বড় বড় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, তাদের যে এই যে শেয়ার বাজারের যে টাকা এত এই যে 10 কোটি টাকা, 20 কোটি টাকা, 100 কোটি টাকা, 1000 কোটি টাকার যে মূলধন বা 500 কোটি টাকার যে মূলধন, এই মূলধনের উৎসটা কোথায়, বা এই মূলধন কি আসলে কি আছে নাকি সবকিছুই ফাঁকা আওয়াজ, এই যে এই তদন্তটা দুদক কতটুকু সফলভাবে করতে পারবে, বা এই তদন্তটুকু করতে গেলে দুদক কোথায় প্রথমে হাত দিবে? প্রথমে কি বিএসসিসি তে হাত দিবে? বিএসসিসি তে হাত না দিলে কিন্তু ডিএসসি তে হাত দেওয়া যাচ্ছে না। অর্থাৎ পুরো পর্ষদটাই কিন্তু ভেঙে দিতে হবে। পুরো পর্ষদটাকে আপনি না ভাঙলে দুদকে এখানে সফল হবে না, বিএসসিসিও সফল হবে না। আর বিএসসিসি আর দুদক সফল না হলে ডিএসসি বা সিএসসি এর মতো যে স্টক এক্সচেঞ্জ গুলো আছে তারা কিন্তু ঠিকই সফল হবে। তো যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না, এখানেই সমাপ্তি। আমরা আশা করব যে এই অশান্ত পরিস্থিতিটা ডক্টর মোহাম্মদ ইউনূস তার নেতৃত্বে ঠিক হবে, এবং আমরা এটাই চাই। আল্লাহ হাফেজ।